আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাজারজাতকরণ প্রথম পত্রের ক্লাসে আমি প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই আমার আগের দুটো ক্লাস লক্ষ্য করেছো। আজকে আমি বাজারজাতকরণ নীতিমালার প্রথম পত্রের প্রথম অধ্যায় বাজারজাতকরণ অনুধাবন, সেই অধ্যায় থেকে বাজার ও বাজারজাতকরণের পার্থক্য সম্পর্কে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে নিই, প্রতিটি ক্লাসেই বলি যে আমার এই বিষয়টি পাস কোর্সের জন্য প্রযোজ্য। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমরা ছোট ছোট বিষয়গুলো অনেক সময় উপেক্ষা করি। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে বাজার হচ্ছে কোন একটা জায়গা যেখানে কিছু লোক বা কিছু ভোক্তা ক্রেতা একসাথে হয়ে কেনাবেচা করে। হ্যাঁ ঠিক, এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ঠিক, কিন্তু মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে তা হবে না। মার্কেটিংয়ের দৃষ্টিতে বাজার হচ্ছে ক্রেতা, নাগরিক, জনগণ। একটু সংজ্ঞার আকারে বললে তোমরা দেখবা বা লক্ষ্য করবে যে বাজার হলো কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ওই যে ইংরেজিতে একটা কথা কটলার সাহেব বলেছিলেন, মার্কেট ইজ এ সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ার্স। তো শিক্ষার্থী, আজকে শুরু করছি বাজার এবং বাজারজাতকরণের পার্থক্য। তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নের নম্বরের উপর ভিত্তি করে তোমরা লিখবে। যদি 10 হয়, প্রশ্নে 10 নম্বর থাকে, তোমরা বেশি লিখবে, 2 পেজ, 2.5 পেজ। যেটা আমি ম্যাথমেটিক্সের ভাষায় বলি, প্রতি মিনিটে তোমরা অন্তত 20টি শব্দ লিখবে। মোট 4 ঘন্টার পরীক্ষার এই বরাদ্দকে তোমরা এইভাবে ভাগ করে নিও, তাহলে একের জন্য কত মিনিট লিখতে হবে তোমরা নিশ্চয়ই সেই বিষয়টি বের করতে পারবে। তো পার্থক্যের প্রথম পয়েন্টটি আমি আলোচনা করব, সেটা হচ্ছে সংজ্ঞা। বাজার হলো কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। শুরুতেই ভূমিকা আমি যেটা বলেছিলাম, বাজার মানে কোনো একটা বিপণনকারী প্রতিষ্ঠানে যে পণ্যটি বাজারে আসবে সেটির ক্রেতা, নিশ্চিত ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা। নিশ্চিত ক্রেতা বলতে যাদের আয় আছে, যারা নিয়মিত আয় করছে তার নিজের জন্য এবং পরিবারের জন্য, তারা হচ্ছেন নিশ্চিত ক্রেতা বা বর্তমান ক্রেতা। আর ওনার বা সেই ক্রেতার অধীনে যারা আছেন, যারা আয় করেন না, হয়তো ভবিষ্যতে আয় করবেন, যেমন শিশুরা, তারা হচ্ছেন সম্ভাব্য ক্রেতা। তো সুতরাং সংজ্ঞার পার্থক্যের এই সাধারণ সংজ্ঞায় বলা যায় বাজার হলো কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার যোগফল। আর বাজারজাতকরণ একটু ব্যাপক, যেখানে বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া, ম্যানেজারিয়াল সিস্টেম, যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। আমার পূর্বের ক্লাসে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা নিশ্চয়ই ইউটিউব থেকে দেখে নেবে। আমি এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, শক্তিশালী ক্রেতা সম্পর্ক। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। তাছাড়া একটি প্রতিষ্ঠানকে, বাজারজাতকারী প্রতিষ্ঠান, এই প্রতিযোগিতামূলক বিশ্বে, ধনতান্ত্রিক বিশ্বে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় টিকে থাকা খুবই কষ্টকর হবে। তো আমার এক নম্বর পয়েন্টটি ছিল সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা, ডেফিনেশন। 2, বিশেষজ্ঞদের সংজ্ঞা। বিশেষজ্ঞ যারা এ বিষয়ে অত্যন্ত পণ্ডিত ব্যক্তিত্ব,
যেমন ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং, ম্যাকার্থি ইত্যাদি। পশ্চিমা বিশ্বে আরও অনেক লেখক আছেন, ঠিক না? আমরা অনেকের নাম এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের দেশে ডক্টর মিজানুর রহমান আছেন, আব্দুল মান্নান ছিলেন আমাদের সময় আমরা যখন পড়ালেখা করেছিলাম। যাই হোক, ওনাদের সংজ্ঞা, ওনারা যেটা সংজ্ঞায়িত করেছেন, তা আমি ইংরেজিতে দুটি সংজ্ঞা তোমাদের পার্থক্যও কাজে লাগবে, আর কোনো প্রশ্নের ভূমিকাও এটা সহায়ক হবে। 2 হচ্ছে বিশেষজ্ঞের সংজ্ঞায় পার্থক্যের বাজার সম্পর্কে। বিশেষজ্ঞের সংজ্ঞা হচ্ছে মার্কেট ইজ এ সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিসেস। এই সংজ্ঞাটি দিয়েছেন ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং। আর বাজারজাতকরণের সংজ্ঞায় ওই ভদ্রলোক দুজনই যে সংজ্ঞাটি দিয়েছেন, অর্থাৎ ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং এর মতে বাজারজাতকরণ হচ্ছে মার্কেটিং is the process by which companies create value for customer and build strong customer relationships in order to capture value from customer in return. মানে হচ্ছে পণ্য তৈরি করবে, মানে ভ্যালু তৈরি করবে। পণ্যটাই তো ভ্যালু, যার জন্য মূল্য দিতে রাজি থাকে, অর্থাৎ মূল্যটাই ভ্যালু, পণ্যটাই ভ্যালু, বিনিময়ে রিটার্নে নেবেন সে ভ্যালু, মানে মূল্যটা নেবেন। এইটার একটা ভারসাম্য, এবং সেই সাথে স্ট্রং কাস্টমার রিলেশনশিপ। এটা বিশেষজ্ঞদের সংজ্ঞায় তোমরা অবশ্যই ইংরেজিতে লিখলে খুবই ভালো, কিন্তু বাংলায় তোমাদের লেখায় আমি লক্ষ্য করেছি বিশেষজ্ঞদের সংজ্ঞার যে অর্থটা দাঁড়ায় তার থেকে তোমরা অনেক দূরে চলে যাও, তোমাদের নিজেদের মতো করে সংজ্ঞা লেখো, যা কাম্য নয়। 3 নম্বর পার্থক্যের পয়েন্টটি হচ্ছে গঠন, অর্থাৎ বাজার কিভাবে গঠিত হয়, কাদেরকে নিয়ে গঠিত হয়, এবং বাজারজাতকরণ কাদেরকে নিয়ে গঠিত হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গঠন, ফরমেশন। প্রিয় শিক্ষার্থী, গঠন হচ্ছে ফরমেশন। আমি গঠন সম্পর্কে আলোচনা করছি এইভাবে যে বাজার হচ্ছে ব্যক্তি, দল, প্রতিষ্ঠান, সংগঠন নিয়ে হতে পারে। ব্যক্তি মানে সেই নাগরিক, সেই জনগণের জন্য যে বাজারটা, অর্থাৎ বাংলাদেশে যদি বাজার বলা হয় ব্যক্তির জন্য বা জনগণের জন্য, তাহলে বলতে হবে যে বাংলাদেশে ছেলেদের জন্য পায়জামা পাঞ্জাবি বেশ জনপ্রিয়, অর্থাৎ পায়জামা পাঞ্জাবির বাজার ভালো, এবং নারীদের জন্য শাড়ির বাজার। অর্থাৎ দলের সংজ্ঞার মানে পার্থক্য বলতে গেলে দল গঠনের ক্ষেত্রে ব্যক্তি, দল বা সংগঠন, অর্থাৎ গঠন হবে, বাজার গঠন হবে 3টি বিষয়ের বা একাধিক বিষয় হতে পারে, যেমন আন্তর্জাতিক ক্রেতাও হতে পারে, তাদের বাজার, তাদেরকে নিয়েও বাজার হতে পারে। তাহলে বাজার গঠনটা হচ্ছে ব্যক্তি, দল বা সংগঠন। তো দল হচ্ছে গ্রুপ, আমাদের বিভিন্ন ধরনের দল আছে, ঠিক না? আমরা কিছু রাজনৈতিক মতাদর্শের দল, কিছু ধর্মীয় মতাদর্শের দল, তাদের যে পণ্যের চাহিদা, তাদের যে মতাদর্শ, তাদের যে প্রয়োজন, তাকেও বিবেচনা করে বাজারজাতকারীরা পণ্য উৎপাদন করবে। আর গঠনের ক্ষেত্রে বাজারজাতকরণ গঠিত হয় মূলত পণ্য বিনিময়ের সাথে জড়িত যারা, পণ্য বিনিময়, অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে পণ্য বিনিময় মানে হস্তান্তর, উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 3টা পার্থক্য দেখলে। এখন 4 নম্বর পার্থক্যের পয়েন্ট হচ্ছে সম্পর্ক। তোমরা লিখো সম্পর্ক।
রিলেশন। প্রিয় শিক্ষার্থী, সম্পর্ক সংজ্ঞার মধ্যে উল্লেখিত আছে যে সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট, বিল্ড স্ট্রং রিলেশনশিপ। তো সম্পর্কে পার্থক্যে বাজার বলা হয়েছে, বাজার ব্যক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যক্তির যে চাওয়া পাওয়া আছে তাকে নিয়েই বাজার আবর্তিত। আর সম্পর্কের যে পয়েন্ট, তার সেই ক্ষেত্রে বাজারজাতকরণের বিষয়টি হচ্ছে বাজারজাতকরণ পণ্য বিনিময়ের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের সাথে জড়িত। অনেক, আসলে এই সম্পর্কটা বাজারজাতকারী প্রতিষ্ঠানের সাথে অনেকের সাথে সম্পর্ক। যেমন কাঁচামাল কার কাছ থেকে আনতে হবে, কাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে, কোন দেশ থেকে আনতে হবে, কোন অঞ্চল থেকে আনতে হবে, তারপরে মূলধনীর যন্ত্রপাতি কোথা থেকে আনতে হবে, এই যে যারা কারা বিক্রয় করবে তাদের সাথে একটা সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমনকি বিজ্ঞাপন যারা প্রচার করবে, তৈরি করবে, তারাও একটা প্রতিষ্ঠান। অর্থাৎ বাজারজাতকরণের ক্ষেত্রে সম্পর্কটা অনেক বড়, নয় কি? আমি 5 নম্বর পয়েন্টে এখন আলোচনা করব, সেটা হচ্ছে উপযোগ। উপযোগের ক্ষেত্রে বাজার এবং বাজারজাতকরণ পার্থক্য আমি আলোচনা করছি। 5 হচ্ছে উপযোগ। ইউটিলিটি, ইংরেজিতে ইউটিলিটি, উপযোগ। তাহলে উপযোগের ক্ষেত্রে বাজারে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, বাজার সম্পর্কে বলা হয়েছে পার্থক্যে, বাজার পণ্যের উপযোগ ভোগ করে, অর্থাৎ ক্রেতারা পণ্য কিনে তার উপযোগটা প্রশমিত করে। আর বাজারজাতকরণে আরও গুরুত্বের সাথে অনেকগুলো বিষয় উপযোগের সৃষ্টি করে, যেমন সময়গত উপযোগ। মূলত এই 3টি পয়েন্ট তোমরা মনে রাখবে, বাজারজাতকরণ উপযোগের ক্ষেত্রে 3টি বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমি আলোচনা করছি। সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সত্যগত উপযোগ। এটি বাজারজাতকরণের অন্যতম একটি কাজের মধ্যে পড়ে। সময়গত উপযোগ হচ্ছে বাজারজাতকরণে যে উপযোগ প্রশমনের কাজ করে, সেটা হচ্ছে যে সময়ের পণ্য তা অন্য সময়ে কাজে লাগে। যেমন ধরা যাক, বাংলাদেশের গার্মেন্টসে গ্রীষ্মকালে সোয়েটার তৈরি করে রাখে এবং গুদামজাতকরণ করে রাখে সোয়েটার, যা শীতে কাজে লাগে, তার মানে সময়গত। অথবা রাজশাহীর আমের উপযোগ সৃষ্টি করবে জুস তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠান, যা সারা বছর ক্রেতাদের চাহিদা বা প্রয়োজনকে পূরণ করবে। তাহলে সময়গত উপযোগ হচ্ছে অন্যতম একটা বিষয়। আর একটা হচ্ছে স্থানগত। অনেক সময় বাজারজাতকারী অনেক দূরের কোনো পণ্য ক্রেতাদের নিকট পৌঁছে দেয়, যা আমাদের দেশে হয়তো উৎপাদিত হয় না, তৈরি হয় না, এমন কিছু। যেমন ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাজারে কিছু বিদেশি ফল যা বিদেশ থেকে আমদানি করা হয়। আমরা রোজার সময় প্রায় লক্ষ্য করি যে সৌদি আরবের খেজুর আমাদের দেশে বেশ জনপ্রিয়। অর্থাৎ বাজারজাতকরণ স্থানগত উপযোগিতা তৈরি করে। আর একটা হচ্ছে বাজারজাতকরণ অন্যতম একটি কাজ, সেটা হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে। যদিও সেবা পণ্যের ক্ষেত্রে সেটা অনেক সময় হয় না, পণ্যের ক্ষেত্রে সত্যগত মালিকানা, এটা বাজারজাতকরণের অন্যতম একটি কাজ। অর্থাৎ উপযোগের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরিত হয়। অর্থাৎ আমি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনে টাকা দিয়ে, সেই ক্ষেত্রে আমার মূল্যের বিনিময় বা টাকার বিনিময়ে আমি একটি অ্যাপার্টমেন্ট পেলাম, মালিকানা পেলাম। দ্যাটস দ্য থিং। তার মানে উপযোগের ক্ষেত্রে পার্থক্যে তোমরা লিখবা বাজার পণ্যের উপযোগ সৃষ্টি করে, ঠিক না? অর্থাৎ পণ্য থেকে কি পাওয়া যায় বাজারের জন্য, জনগণের জন্য, ক্রেতার জন্য। আর বাজারজাতকরণ একটু ডিটেলস, সময়গত, স্থানগত, সত্যগত উপযোগ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী,
এখন আমি আলোচনা করব 6 নম্বর পয়েন্ট নিয়ে, অর্থাৎ কেন্দ্র। তোমরা লেখো কেন্দ্র। 6, কাদেরকে কেন্দ্র করে আমরা বাজারজাত পণ্য তৈরি করব? সেন্টার। বাজারে বলা হয়েছে একটি পণ্য বা সেবাকে কেন্দ্র করে বাজার চিন্তা করা হয়। অর্থাৎ বাজারের যে বিষয়টা, জনগণের বিষয়টা, জনগণ, ওই দেশের জনগণ, ওই এলাকার জনগণ কী ধরনের পণ্য এবং সেবা পেতে চায়, অর্থাৎ পণ্য ও সেবাকে কেন্দ্র করে বাজার সৃষ্টি হয়ে থাকে। আর বাজারজাতকরণ হচ্ছে সন্তুষ্টিকে কেন্দ্র করে, অর্থাৎ বাজারজাতকরণের অন্যতম একটি বিষয় হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। কটলারের সংজ্ঞায় আছে, ফিলিপ কটলারের সংজ্ঞায় দেওয়া আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। ভোক্তার সমষ্টিকে কেন্দ্র করে আধুনিক বাজারজাতকরণ, অর্থাৎ যারা বর্তমানে বেশ জনপ্রিয়, বিখ্যাত, তারা মূলত ক্রেতাকে সন্তুষ্ট করেছে বলেই তারা এতটা স্বনামধন্য হতে পেরেছে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বলা যেতে পারে। যারা দেখো, আমাদের দেশে বিদেশি অনেক পণ্য বেশ জনপ্রিয় ইদানিং, নয় কি? যেমন পানীয়র ক্ষেত্রে বলা যায় 7 আপ, স্প্রাইট, কোকা-কোলা ইত্যাদি, ঠিক নয় কি? তো সন্তুষ্টি, তার মানে বাজারজাতকরণ মূল ফোকাসটা হচ্ছে সন্তুষ্টি। শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব 7 নম্বর পয়েন্ট, ক্রয়ের উদ্দেশ্য। ক্রয়ের উদ্দেশ্যটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমার 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু বড় করে দিতে দেখবা, তোমরা স্ক্রিনে একটু বড় করো। ক্রয়ের উদ্দেশ্য, যার ইংরেজি দাঁড়ায় অবজেক্টিভ অফ পারচেজ। PURCHASE, পারচেজ, ক্রয়ের উদ্দেশ্য। বাজার এবং বাজারজাতকরণের পার্থক্যে বাজার একটি পণ্য ও সেবাকে কেন্দ্র করে বাজার চিন্তা করে, অর্থাৎ মূলত বাজার, যদিও আমরা অনেক সময় একইভাবে ধরে নিই, অর্থাৎ এটা একটি বাজারজাতকরণেরই একটা বিষয়, কিন্তু আমরা একটু ডিটেলস যাওয়ার কারণে এই দুটি বিষয়ের পার্থক্যটা আমরা আরও বেশি স্পেসিফাই করছি। অর্থাৎ বাজারের ক্ষেত্রে ক্রয়ের অবজেক্টিভটা হচ্ছে বাজার তার প্রয়োজন এবং অভাব মেটানোর জন্য, উদ্দেশ্যটা হচ্ছে প্রয়োজন ও অভাব মেটানোই ক্রয়ের অন্যতম উদ্দেশ্য। ক্রয়ের উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি ক্রেতারা একটা পণ্য বা সেবা ক্রয় করবে তার প্রয়োজন এবং অভাব মেটানোর জন্য, নয় কি? আমরা তো যে কোনো কিছু অপ্রয়োজনীয় কিনি না। হ্যাঁ, অপ্রয়োজনীয় পণ্য যদি বিজ্ঞাপন দ্বারা আমরা প্রভাবিত হই, অনেক সময় আমরা অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে থাকি, ব্যতিক্রম। অর্থাৎ ক্রয়ের উদ্দেশ্যে যে পয়েন্টটি তোমরা লিখবা, বাজার তার প্রয়োজন ও অভাব মেটানোর জন্য পণ্য সেবা ক্রয় করে। আর বাজারজাতকরণ হচ্ছে তার ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে সে নিশ্চয়ই বাজারজাতকরণের বিপণনকারী প্রতিষ্ঠানের ক্রয় করে, তার চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য তাকে কাঁচামাল ক্রয় করতে হয়। আর র ম্যাটেরিয়াল ছাড়া কোনো বিপণনকারী প্রতিষ্ঠান
পণ্য, চূড়ান্ত পণ্য উৎপাদন করতে পারবে না। তো মূলত ক্রয়ের উদ্দেশ্য, বাজারজাতকরণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, এক কথা উদ্দেশ্য শব্দের সাথে তোমরা নিশ্চিত থাকো, প্রতিটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটাই, তা হচ্ছে মুনাফা, বেনিফিট, রাইট? তাহলে বাজারজাতকরণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য ও সেবা ক্রয় করে। ঠিক আছে, বাজারজাতকরণ প্রতিষ্ঠান যখন কোনো কিছু ক্রয় করবে তার উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ সে এমন কিছু কাঁচামাল বা পণ্য ক্রয় করবে যা তার উদ্দেশ্যকে সফল করে। শিক্ষার্থী বৃন্দ, এখন আলোচনা করব যে পয়েন্টটা নিয়ে, তা হচ্ছে প্রকারভেদ। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশন, প্রকারভেদ। ক্লাসিফিকেশন, প্রিয় শিক্ষার্থী, প্রকারভেদ, বাজারের ক্ষেত্রে প্রকারভেদ সাধারণত দু প্রকার, অর্থাৎ প্রতিটা বিপণনকারী প্রতিষ্ঠান দুজনকেই উদ্দেশ্য করে, দুটি বিষয়কে উদ্দেশ্য করে দুই প্রকারের বাজারজাতকরণ করে থাকে বাজারের জন্য। বাজার সাধারণত দুই প্রকার, সহজ কথায় বললে একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে ব্যবসায়ী বাজার। অর্থাৎ বাজারের ক্ষেত্রে দুটো বিষয় খুবই গুরুত্ব রাখে। একটা হচ্ছে ভোক্তার বাজার, ভোক্তা ব্যক্তিগতভাবে ক্রয় করবে যে নাগরিক, অথবা পুনঃ বিক্রয়ের জন্য ব্যবসায়িক বাজার, বা আমরা অনেক সময় শিল্প বাজার বলে থাকি, ব্যবসায়ের বাজার। এই দুটো বিষয় ঠিক। বাজারজাতকরণের ক্ষেত্রেও প্রকারটা দুরকমই, তবে পার্থক্যটা কিছুটা একটু আলাদা, কিছুটা পার্থক্য আছে। বাজারজাতকরণের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি বেশিরভাগ প্রতিষ্ঠানে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়েই পণ্য উৎপাদন ও বিপণন করে, কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে তারা মূলত মুনাফার জন্য নয়, অব্যবসায়ী প্রতিষ্ঠান। তার মানে বাজারজাতকরণের দুটি ভাগ, একটি ব্যবসায় প্রতিষ্ঠান যারা মুনাফা অর্জন করতে বদ্ধপরিকর, আরেকটি প্রতিষ্ঠান যারা মুনাফা অর্জনটা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। যেমন ধরা যাক সামাজিক দায়িত্বেরত কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেমন রেড ক্রস হতে পারে, ঠিক না, যেমন ইউনিসেফের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে যাদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। আঞ্জুমানে মফিদুল ইসলাম যারা কাজ করে যাচ্ছেন সমাজে বিভিন্ন মৃত ব্যক্তিদের সৎকারের জন্য, যাদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে প্রকারভেদে বাজার দুই রকম, একটা হচ্ছে ভোক্তার বাজার আর একটা হচ্ছে ব্যবসায়ের বাজার। আর বাজারজাতকরণে হচ্ছে ব্যবসায়ের বাজার আর হচ্ছে অব্যবসায়ের বাজার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব পক্ষ, পার্টি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পক্ষ, পার্টি। প্রিয় শিক্ষার্থী, বাজারে পক্ষ থাকে একটি, শুধুমাত্র একটি, যেমন ক্রেতা। বাজার বলতেই ক্রেতা, যেটা শুরুতেই বাজারের একটা সংজ্ঞায় বলা হয়েছে। বাজার হচ্ছে বর্তমানে সম্ভাব্য পণ্যের ক্রেতা, অর্থাৎ বাজারের পক্ষ একটি। কিন্তু বাজারজাতকরণের সাথে পক্ষ অনেকগুলি পক্ষ থাকে, যারা মূলত বাজারজাতকরণকারী প্রতিষ্ঠানকে অনেকভাবে সহযোগিতা করে, যার অন্যতম হচ্ছে মধ্যস্থকারী, যাদের ছাড়া বর্তমানে বাজারজাতকরণের কথা চিন্তাও করা যায় না। কিন্তু দেখো শিক্ষার্থীরা, আজকে মধ্যস্থকারীর প্রয়োজন অনেক সময় এই কোভিড-19 কারণে অনেক বাধাগ্রস্ত হয়েছে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে
যে সমস্ত প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক পণ্য বাজারজাতকরণ করে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সরাসরি ক্রেতা এবং যারা অনলাইনে উৎপাদন করে যাচ্ছে, অনলাইনের মাধ্যমে বিক্রি করছে, সরাসরি দুটি পক্ষ। তার মানে তাদের পক্ষে মাঝখানে যে মধ্যস্থকারী, সরবরাহকারী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনেকগুলি পক্ষ থাকে তা নেই। তো এটি একটা বিষয়, তোমরা উপসংহারে নিশ্চয়ই এই বিষয়টি উপস্থাপনা করবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি পার্থক্যের শেষের পয়েন্টটি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আওতা, স্কোপ। 10 নম্বর, আওতা, COPE। প্রিয় শিক্ষার্থী, আওতা, বাজার এবং বাজারজাতকরণের পার্থক্যে আওতা সম্পর্কে যা বলা হয়েছে, আওতাটা হচ্ছে ব্যাপকতা। অ্যাকচুয়ালি প্রিয় শিক্ষার্থী, বাজার তার আওতা বা ব্যাপকতা কম, অর্থাৎ অপেক্ষাকৃত ছোট, অর্থাৎ নাগরিকের জন্য। একটা দেশের একটা বিশেষ, এমনকি একটা দেশে যদি 18 কোটি মানুষও থাকে, তার ওই পণ্যের বাজার তত নাও 18 কোটি নাও থাকতে পারে, চাল ডাল তেল নুন ছাড়া। ধরা যাক একটি প্রতিষ্ঠান ইনসুলিন তৈরি করে, তার মানে তার আওতাটা ওই বাজারে, ওই দেশে যারা ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ বাজারের আওতাটা বাজারের ক্ষেত্রে ছোট। কিন্তু বাজারজাতকরণের আওতা অত্যন্ত বড়। সে হয়তো একটা মার্কেটিং কোম্পানি সারা বিশ্বে যতগুলি দেশ আছে, মোর দ্যান 200, সে যদি বিখ্যাত স্বনামধন্য হয়ে থাকে, তার এই পণ্যটি 200টা দেশেও রপ্তানি হতে পারে, অর্থাৎ তার ক্রেতা থাকতে পারে, অর্থাৎ তার আওতাটা বড়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পার্থক্য আলোচনা করলাম এবং বুঝতে পারলাম কিছুটা, বা জানতে পারলাম, শিখতে পারলাম। বাজার হচ্ছে ব্যক্তি বা সংগঠন, আর বাজারজাতকরণ হচ্ছে কতগুলি কাজের সমষ্টি। অর্থাৎ বাজার বলতে আসলে শুধু ব্যক্তি বা সংগঠন বা নাগরিক বা জনগণ, আর বাজারজাতকরণ হচ্ছে টোটাল ওয়ার্কিং ফোর্স, অ্যাকচুয়ালি অনেকগুলি কাজ। মার্কেটিং ইজ এ টোটাল কম্বিনেশন অফ ডিমান্ড ফুলফিলমেন্ট। এই মার্কেটিংয়ের অন্যতম কাজ হচ্ছে প্রয়োজন চাহিদাকে পূরণের জন্য যত ধরনের কাজ তা সম্পন্ন করা। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। আমার আলোচনা থাকবে, নিশ্চয়ই এ নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। ধন্যবাদ।